জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক একনিষ্ঠ ভক্ত সাধক সতীশচন্দ্র গোস্বামী, অর্থাৎ সৎসঙ্গ জগতের আদরণীয় সম্মানীয় গোসাই দাদা, তার সঙ্গে আলোচনা করছে তারই আর এক একনিষ্ঠ ভক্ত যোগেশ চৌধুরী। দুজনেই প্রিয় পরমের ভগবত সত্তা নিয়ে আলোচনা চলছে। ঠাকুরের দ্বারা সম্পন্ন হওয়া তার অত্যাশ্চর্য লীলা সকল নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। আর এই আলোচনার প্রসঙ্গ ধরেই যোগেশ চৌধুরী দাদা গোসাই দাদাকে বলতে লাগলেন, এই তো কয়েকদিন আগেই দুপুরবেলা আমি ঘরে বিশ্রাম নিচ্ছি, হঠাৎ দেখি দরজার বাইরে থেকেই শ্রী শ্রী ঠাকুর চিৎকার করে ডাকছে আমাকে, যোগেশ, ও যোগেশ, কোথায় গেলি, একবার বাইরে আয়। ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেয়ে যোগেশ তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে ঠাকুর রাস্তার উপর দাঁড়িয়ে চিৎকার করছে। যোগেশ ছুটে যায়, প্রভু তুমি এখন এই অসময়ে, কি হয়েছে? ঠাকুর বলে, যোগেশ আমাকে কিছু খাওয়া না, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ অবশ্যই খাওয়াবো তো, বলো তুমি কি খেতে চাও? ঠাকুর বলে, আমাকে না গরম গরম পান্তুয়া আর গরম গরম ছানার জিলিপি খাওয়াবি, বাড়িতে তৈরি করে খাওয়াতে হবে কিন্তু। যোগেশ বলে, সে তো খাওয়ানো যাবে, কিন্তু বাড়িতে এই অসময়ে তৈরি করা সম্ভব নয়, আমি তোমাকে দোকান থেকে এনে খাওয়াচ্ছি। ঠাকুর বলল, না না, আমি দোকানের তা খাবো না, তুই নিজে হাতে তৈরি করে বাড়িতে তৈরি করে আমাকে খাওয়াবে কিনা বল, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খাওয়া। ঠাকুরের এই সহজ সরল শিশুর মতন এই বায়না, তার এই আবদার যোগেশ আবাহ করে কেঁদে ফেলে। বলে, প্রভু এই প্রথমবার তোমার দয়া হলো, তোমার করুণা হলো, তুমি আমার কাছে কিছু খেতে চাইলে, আর প্রভু আমি তোমাকে খাওয়াতে পারছি না। প্রভু এ কষ্ট, এ যন্ত্রণা আমি সইব কেমন করে? আমার যে বুকটা ফেটে খামচুর হয়ে যাচ্ছে, প্রভু তুমি দয়া করো, তুমি কৃপা করো, তোমার আশীর্বাদে ছাড়া প্রভু তোমার ইচ্ছা পূরণ করা তো সম্ভব নয় আমার দ্বারা, একটা কিছু করো। এই বলে যোগেশ মনে মনে প্রার্থনা করে প্রিয় পরমের কাছে, আর তার প্রার্থনা স্বীকার হয়। সঙ্গে সঙ্গে দেখলো অনন্ত মহারাজ ছুটে আসছে, তার সঙ্গে মুকুন্দ ঘোষ। দুজনে এসে উপস্থিত হতেই ঠাকুর অনন্ত মহারাজকে ধরলো, বলে, এই দেখ না, আমার খুব খিদে পেয়েছে, যোগেশকে কখন থেকে বলছি কিছু খাওয়া না, যোগেশ এখনো আমাকে কিছু খাওয়াচ্ছে না, তুই একটা কিছু কর না, তুই বল না। অনন্ত মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, তোমাকে এক্ষুনি খাওয়ানো হবে, তোমাকে এক্ষুনি খেতে দেওয়া হচ্ছে, একটু স্থির হও তুমি। চলো এক কাজ করি, আমরা ওই পূর্ণ ঠাকুরের বাড়িতে গিয়ে বসি, ওখানেই খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠাকুর আবার জিজ্ঞাসা করবো, ঠিক তো, আমাকে এক্ষুনি খাওয়াবে তো? অনন্ত মহারাজ বলল, হ্যাঁ তোমাকে এক্ষুনি খাওয়ানো হবে, চলো। এই বলে ঠাকুরকে পূর্ণ মজুমদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পূর্ণ মজুমদারের বাড়িতে পৌঁছিয়ে ঠাকুরের জন্য আসন দেওয়া হয়। ঠাকুরকে সেখানে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গেই মুকুন্দ ঘোষকে পাঠানো হলো বাজারে, যাও ছুটে যাও, দেখো কি পাওয়া যায়, আর যা আনবে গরম গরম হওয়া চাই কিন্তু। সঙ্গে সঙ্গে মুকুন্দ ছুটলো বাজারের দিকে। কিন্তু ঠাকুরকে তো এভাবে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। ঠাকুর এখন সহজ সরল শিশুর মতো বায়না ধরেছে, তার বায়না পূরণ করতে হবে, তার আবদার পূরণ করতে হবে। সে এখন কোনো কিছু শুনতে চায় না। তাই অনন্ত মহারাজ তাকে কিছুক্ষণ শান্ত রাখার জন্য কীর্তন শুরু করে দিলেন। পূর্ণ মজুমদারের বাড়িতে সঙ্গে সঙ্গে কীর্তন শুরু হয়ে গেল। আর কীর্তন আরম্ভ হতেই ঠাকুর স্থির হয়ে গেল। স্থির মানে স্থির, ধ্যান স্থির। মুহূর্তের মধ্যেই ঠাকুরের শরীর পাথরের মতন স্থির হয়ে যায়। এদিকে মুকুন্দ খাবার এনে বাড়ির মধ্যে পৌঁছে দিল, পূর্ণ ঠাকুরের ভাই বউ মালতীর হাতে তুলে দিল। সে গরম গরম পান্তুয়া পেয়েছে। মালতীর সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের ভোগ প্রস্তুত করে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দেয়, যে ঠাকুরের কীর্তন শেষ হলেই সঙ্গে সঙ্গে তাকে ভোগ নিবেদন করা হবে। এই বলে বাইরে থেকে দরজায় সিটকিনি লাগিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকে বাইরে দাঁড়িয়ে। তারপরে যখন অনন্ত মহারাজ জানতে পারে যে তার জন্য খাবার প্রস্তুত হয়ে গেছে, তার জন্য ভোগ প্রস্তুত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কীর্তন বন্ধ করে দেওয়া হয়। তার খাবার জোগাড় করার জন্য অনন্ত মহারাজ নিজে ভিতরে আসে। তারপরে মালতী দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ভোগের উপর থেকে ঢাকনাটা সরিয়ে ভোগ আনতে গিয়ে সে হকচকিয়ে যায়, অবাক হয়ে যায়, বলে, এ কি, ভোগ কোথায়? আমি নিজে হাতে তো ভোগ এখানে রেখে ঢাকা দিয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে আছি, আমি তো অপেক্ষা করছিলাম।
কেউ তো ভিতরে ঢোকেনি, তাহলে ভোগ কোথায় গেল? এখন কি হবে? ঠাকুরকে কি খেতে দেব? তাহলে কি ঠাকুর উপবাসে থাকবে? সকলেই বাকরুদ্ধ হয়ে যায়। এখন কি উপায় হবে? ওদিকে ঠাকুর এতক্ষণ ধ্যানস্থ হয়েছিল, কিন্তু কীর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে উঠে পড়ে, আর উঠে পড়েই ঢেকুর তুলে বলে, শালা জবর খাওয়া হলো আজ। তখন সকলে হাত জোর করে সামনে এসে দাঁড়ায়, বলে, ঠাট্টা করছো কেন? আমাদের ভুল হয়ে গেছে, তোমার জন্য এক্ষুনি খাবার জোগাড় করছি, এক্ষুনি সব ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুর বলে, কি ব্যবস্থা করবি? আমি তো খেলাম, আবার কি খাবো? সকলেই প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠাকুরের দিকে। ঠাকুরে কি বলছে? এ তো অসম্ভব কথা। ঠাকুর তো এখানে ধ্যানস্থ হয়ে সমাধিতে বসেছিল, এক মনে কীর্তন শুনছিল। তাহলে কোথা থেকে খেলো, আর কি বা খেলো, আর কখনই বা খেলো? ঠাকুর সকলের দিকে তাকিয়ে বুঝতে পারে যে কেউ তার কথা বিশ্বাস করছে না। ঠাকুর বলে, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না? না, আমার হাত শুকে দেখো, আমার হাতে দেখো গরম গরম পান্তুয়ার গন্ধ পাবে তোমরা। সকলকে হাত শুকাই, সকলে গন্ধ পায়। সত্যি তো, হাত থেকে গরম পান্তুয়ার গন্ধ পাওয়া যাচ্ছে তো। বলে, দেখ, আমি বেড়ার ফাঁক দিয়ে ঢুকতে গিয়ে আমার মাথায় দেখ কেটে গেছে, এখানে ফুলে গেছে, দেখ এখানটা তাকিয়ে দেখ। সকলে গিয়ে মাথা সেখানে চেক করে দেখে, হ্যাঁ, মাথার এক জায়গাটাই কেটে গেছে, ছাল ছাড়িয়ে গেছে, সেখানটা ফুলে উঠেছে। এই কথা বলে যোগেশদা গোসাইদার মুখের দিকে চেয়ে বলে, এবার বলো, কি বলবে তুমি? এর কি উত্তর দেবে? এ হলো প্রিয় পরম, এই হলো আমাদের শেষে ঠাকুর, যার কোনো উপমা নেই। ভক্তি দিয়ে দেখো, বিশ্বাস দিয়ে দেখো, আর বিজ্ঞান দিয়েই দেখো, দেখবে কেবল তাকে। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন যে, আমার চিত্ত চলন কর্ম দীপন, শক্তি স্বস্তি নিয়ে শিব সুন্দর এই সার্থক হোক, সব তোমাকে দিয়ে। এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরস্কার।